নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ প্রধান ফটকে তালা দিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য নিয়োগ, হামলাকারীদের বিচার সহ 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এতে ক্যাম্পাসে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত গাজীপুর পুলিশ। জাহিদুল ইসলাম অনিকের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। 3 দফা দাবিতে সোমবার সকাল 8টা থেকেই ডুয়েটে ব্লকেট কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার একাডেমিক কারিকুলাম ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। একই সঙ্গে আন্দোলনে হামলাকারীদের বিচার দাবি করেছেন তারা। আমাদের পূর্ব থেকে কর্মরত শিক্ষকবৃন্দ থেকেই বিসি নিয়োগ দিতে হবে, প্রশাসন গঠন করতে হবে এবং জারিকৃত যে প্রজ্ঞাপন আছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে প্রত্যেককে শনাক্ত করে কঠোর বিচার করতে হবে। পরিকল্পিত যে হামলা চালানো হয়েছে এটার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। আমরা নিরাপত্তার জন্য আমাদের টিচারদের সাথে কথা বলেছি যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, সাধারণ শিক্ষার্থী যারা আছে হলে অবস্থান করছে, পাশাপাশি আন্দোলনের সাথে যারা জড়িত তাদের যেন নিরাপত্তা নিশ্চিত করে। ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়া নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, তিনি অনলাইনে যোগদান করেছেন। ক্যাম্পাসের বাইরে থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করে যাচ্ছেন। তো আমি 14 তারিখে মন্ত্রণালয়ে জয়েন করেছি ডাইরেক্ট, এবং সেই অনুযায়ী 14 তারিখ থেকে আমি ভাইস চ্যান্সেলর ডুয়েটে। তবে আমি মিটিং করেছি আমি সবার সাথে অনলাইন, আমরা ভবিষ্যতে আবার বসবো। এদিকে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এখানে আমরা তখনই ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুই পক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নেই। গত বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু শিক্ষার্থীদের একাংশ এর বিরোধিতা করে আন্দোলন শুরু করে। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম নগরীর জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ, মিটিং ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকালে সিএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 18 মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এর আগে চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি মুছে দেয়া ও আঁকা নিয়ে এনসিপি চসিক মেয়রের অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। দুপক্ষের এই উত্তেজনা রুখতে পাশাপাশি জননিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএমপির পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক দম্পতি। সোমবার সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভোর 6টার দিকে বাড়িতে কৃষক মজিবুর খাঁ ইলেকট্রিক ফ্যানে ধান শুকাতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। পুলিশ জানায়, স্বামী স্ত্রী দুজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 2 পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে ভাঙ্গা পৌরসভার আতাদি ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, গাছের চারা বহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হলে সেটি সড়কে থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুত গতির মাছবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস মালিকদের দ্বন্দ্বে হবিগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুট সহ সিলেট ও মৌলভীবাজারের সাথে যান চলাচল বন্ধ রয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকা এই ধর্মঘটে সাধারণ যাত্রী, চাকরিজীবী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক গ্রুপের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এই আন্দোলন চলছে। এর আগে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট তুলে নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আবারও এই কর্মসূচি শুরু হয়। ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন যাত্রীরা। সুনামগঞ্জের ছাতকে দল বেঁধে ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মতিউর রহমান, দিলদাল হোসেন ও বিল্লাল হোসেন। 2021 সালে নানাবাড়ি যাওয়ার পথে মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে দণ্ডপ্রাপ্তরা ধর্ষণ করে। পরে 5 জনকে আসামি করে ছাতক থানায় মামলা করেন মেয়েটির ভাই। দোষ প্রমাণ না হওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কুমিল্লা মেডিকেলে ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি হামের রোগী চিকিৎসা নিচ্ছে। জানবো সবশেষ খবর, যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, জেলায় হামের পরিস্থিতি সব মিলিয়ে কেমন, আর সংক্রমণের বিষয়ে রোগীর স্বজন, চিকিৎসক কি বলছেন তারা? অদিতি, কুমিল্লায় হামের প্রকোপ বাড়ছে। এখন পর্যন্ত কুমিল্লায় 9 জন শিশু মারা গিয়েছেন, তার মধ্যে 5 জন ঢাকায়, 4 জন কুমিল্লায়। এবং সর্বশেষ যিনি মারা গেলেন তার নাম হচ্ছে সাজিদ আল নাইয়ান, 14 গ্রাম বাড়ি। আমি যে ওয়ার্ডে আছি, আইসোলেশন ওয়ার্ড, 97 জন শিশু রোগী কিন্তু এই আইসোলেশনে কিন্তু এখন পর্যন্ত ভর্তি আছে। ধারণ ক্ষমতা চেয়ে 3 গুণ রোগী রয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে। আপনি দেখছেন যে সাধারণ মাত্র চাটাই বিছিয়ে, একটি প্লাস্টিকের চাটাইয়ের মধ্যে কিন্তু রোগীরা আছে। সেখানে অক্সিজেন স্বল্পতা আছে এবং যাদের অর্থবিত্ত ভালো তারা প্রাইভেট মেডিকেল কলেজে যাচ্ছে। কিন্তু দূর দূরান্ত থেকে, কুমিল্লা জেলার বাইরে থেকেও কিন্তু রোগীরা এই কুমিল্লা মেডিকেলে আসছেন এবং আজকেও কিন্তু 29 জন কিন্তু রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত 1028 জন রোগী কিন্তু সুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে গেছে এবং এখন পর্যন্ত ভর্তি হয়েছেন 1243 জন। তবে হামের পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা বলছেন যে সচেতনতা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এখানে যে অবস্থা, কুমিল্লা শিশু বিভাগের চিকিৎসকরা বলছেন যে আমাদের শয্যা সংকট রয়েছে। শয্যা সংকটের পাশাপাশি যদি অক্সিজেনের, আইসোলেশনের বিভাগগুলো যদি বাড়ানো যায় তাহলে ভালো চিকিৎসা দেওয়া যায়। যেখানে আমাদের 17টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রথমে রোগীরা ভর্তি হয় এবং সেখানে যদি রোগীর অবস্থা ব্যাগতিক ঘটে তখনই কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ থেকে ঢাকায় তাদেরকে কিন্তু রেফার করা হয়। কিন্তু এই মেডিকেল কলেজের চিকিৎসা ভালো এবং স্বল্প খরচে চিকিৎসা পাওয়া যায় সেই আশায় কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু রোগীরা সেখানে আসেন। কিন্তু এই যে রোগীর অবস্থা আপনি দেখেন যে একজন রোগীর যে অবস্থা, সেখানে সিট নেই, তারা একদম চাটাই বিছিয়ে কিন্তু মারা তার শিশুদেরকে নিয়ে আছে। এই অবস্থার উন্নতি কিন্তু চায়। আমরা বারবার বলে আসছি, কুমিল্লার কিন্তু সদর দক্ষিণ উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কিন্তু 100 শয্যার একটি শিশু হাসপাতাল দীর্ঘ 2 বছর ধরে কিন্তু নির্মাণ হয়ে পড়ে আছে এবং সেই জন্যে তারা চাচ্ছেন যে এই আসন সংকট নিরসনটি হবে কবে এবং সেই জন্যে দ্রুত আসন সংকট নিরসন হোক এবং শিশুরা আবারও খেলাধুলা করুক, শিশুর হাসি ফুটুক, সেই কথাটাই কিন্তু সবাই কিন্তু চাচ্ছেন। এনামুল, আপনার কাছ থেকে আমরা জানছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। হামের পরিস্থিতি নিয়ে কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন এতক্ষণ। কোরবানির ঈদ ঘিরে দেশে এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু পালন করা হয়েছে। পশু মোটা তাজা ও সুস্থ রাখতে দিনরাত ব্যস্ত খামারিরা। হাট পুরোপুরি না জমলেও খামার থেকেই শুরু হয়েছে কেনাবেচা। পশুপালন খরচ বাড়ার পাশাপাশি ভারতীয় গরু প্রবেশ ঠেকানো না গেলে লোকসানের শঙ্কা খামারিদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
হবিগঞ্জে কোরবানির পশুর চাহিদা প্রায় ৪৬,০০০, জেলায় প্রস্তুত ৫০,০০০-এর বেশি পশু। এবার হবিগঞ্জের কোরবানির হাট মাতাবে সুলতান, পুষ্পা সহ ২৫ থেকে ৩০ মণ ওজনের বেশ কয়েকটি বড় ষাঁড়। আমাদের খামারে যে সবচেয়ে বড় গরুটা তার ওজন ৩০ মণ। আমাদের কোরবানির লাগি আমরা ৯০টা গরু বর্তমানে রেডি করা আছে। তো লাভ লোকসান তো আছেই, ঠিক আছে। তো বর্তমান বাজার মূল্য এমন যে সেরকম লাভ থাকে না। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগ নিয়েছে। সবচেয়ে বেশি রিস্ক এলাকা চুনারঘাটে একটা অস্থায়ী হাট বসত, সীমান্ত হাট নামে পরিচিত, কিন্তু এই বছর আমি খোঁজ নিয়ে দেখলাম যে হাটটা বসবে না। এই জন্য আমাদের এই কুরবানি উপলক্ষে সম্ভবত ভারত থেকে গরু আসার সম্ভাবনা খুবই কম। এবছর মাগুরায় ৭৬,৯৭৩টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। খামারগুলোতে শাহিওয়াল, পাকিস্তানি ও দেশি জাতের ছোট বড় গরু মোটা তাজা করা হয়েছে। এবছর আমাদের ১০০ মতো গরু ছিল, তার মধ্যে ২০টা গরু অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। সেই ৩টার ওজন হবে ৩,০০০ কেজি প্লাস। ৩টা আনুমানিক দাম চাচ্ছি ৩০ লাখ টাকা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, তারা খামারিদের সবসময় পরামর্শ দিয়েছে। মাগুরা জেলাতে কুরবানিযোগ্য গবাদি প্রাণীর চাহিদা আছে ৬২,৫০৮টি। এখানে প্রাপ্যতা আছে ৭৬,৯৭৪টি। প্রায় ১৪,০০০ গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকবে। নরসিংদীতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করেছেন বলে জানিয়েছেন খামারিরা। কাঁচা ঘাস দিয়ে আর সুষম দানাদার খাবার দিয়ে আমরা লালন পালন করে থাকি। এখানে প্রায় 2 টাইমের দানাদার খাবার দেওয়া হয়। মিষ্টি আলু, চাউলের খুদ, তারপর হইলো গিয়া এই মিষ্টি কুমড়া, একসাথে মিক্স করে সবগুলো খাওয়াই। সকাল বিকাল এটা 2 বেলা গোসল করাই। পর্যন্ত যেগুলি সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট কাস্টমারের সাড়া পাচ্ছি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু পালনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নরসিংদী জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের জন্য যতটুকু করণীয় থাকবে আমাদের পক্ষ থেকে করার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। খামারিরাও আমি আশা করি তারা লাভবান হবে ইনশাআল্লাহ ঈদের মধ্যে কোরবানিগুলো দিয়ে পশুগুলো। নরসিংদীতে ৭৮,৬৪৫টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ৮৫,৯০৫টি কোরবানিযোগ্য পশু। আল ইমরান, ৭১। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান তুল্লি জানান, রবিবার রাত থেকে ভোর ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পাকুড় গাছ উপড়ে পড়ে 4টি শ্রেণীকক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতি হয়েছে ফসলি মাঠের। সুন্দরগঞ্জ পৌরসভার প্রায় সবগুলো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউপি চেয়ারম্যানদের থেকে এসব ক্ষয়ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। বিশ্বের ৫ম সর্বোচ্চ পর্বত মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। ৮,৪৮৫ মিটার উচ্চতার গ্রেট ব্ল্যাক ওয়ান খ্যাত এই দুর্গম শৃঙ্গে গত ২রা মে বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। দেশে ফিরে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। আর এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন রাজীব পড়ুয়া। পর্বতারোহীদের মতে এখন পর্যন্ত জয় করা পর্বতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা, তীব্র বাতাস আর দুর্গম পরিবেশের নাম মাকালু, যেখানে প্রতিটি পদক্ষেপে থাকে মৃত্যু ঝুঁকি। এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা ও মানাসলুর পর এবার গ্রেট ব্ল্যাক ওয়ান খ্যাত ভয়ঙ্কর মাউন্ট মাকালু জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলী। ভার্টিক্যাল ড্রিমার্সের সহায়তায় দীর্ঘ প্রস্তুতি, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ পেরিয়ে গত ২রা মে ভোরে শৃঙ্গে ওড়ান বাংলাদেশের পতাকা। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে 5টি ৮,০০০ মিটারের পর্বত জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। এই জায়গায় ডিফারেন্সের জায়গাটা আমি বলবো ডেফিনেটলি হচ্ছে এই মাউন্টেনটা অসম্ভব ঠান্ডা। আমি আগে 4টা ৮,০০০ মিটার ক্লাইম্ব করেছি, অক্সিজেন ছাড়া মানাসলু ক্লাইম্ব করেছি, কিন্তু এত ঠান্ডা আমি কখনো ফেস করি নাই। বেস ক্যাম্পে -20, -25 এরকম ভয়াবহ ঠান্ডা, এবং
অসম্ভব বাতাসের জায়গা। বিশ্বে ৮,০০০ মিটারের উপরে থাকা ১৪টি পর্বতের মধ্যে 5টি শৃঙ্গ জয় করেছেন ডাক্তার বাবর আলী। বাকি 9টি জয়ের প্রস্তুতিও চলছে। তবে আয়োজকরা বলছেন এমন আন্তর্জাতিক অভিযানে বড় চ্যালেঞ্জ আর্থিক সহায়তা। কারণ এই বাবর আলী প্রমাণ করে দিচ্ছে অ্যাকচুয়ালি যে বাঙালি যদি সুযোগ পায়, বাঙালি যদি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে বাঙালি যে কোনো কিছু করতে পারে। বাবর আলীর এমন অর্জনে পাশে থাকতে পেরে গর্বিত তার সহায়ক সংগঠনগুলো। বাবর আলী ভাই তার আদার্স যে ফিউচারের যে প্ল্যানগুলো আছে সেটা খুব কুইক অ্যাচিভ করতে পারে, এবং বাবর আলী ভাই যখন এই মাকালু পর্বত আরোহণ করেছে তো পুরো বাংলাদেশ আসলে ওই পর্যায়ে চলে গেছে, পৌঁছেছে চূড়ায়। মাউন্ট মাকালু জয়ের পর আরও 9টি ৮,০০০ শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন চিকিৎসক বাবর আলী। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।